चलो इंडियन पॉलिटी हिस्टोरिकल बैकग्राउंड को इंडियन पॉलिटी हिस्टोरिकल बैकग्राउंड हिस्टोरिकल बैकग्राउंड ऑफ कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया দেখো তোমাদেরকে কালকেই আমি বলেছিলাম হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ব্রিটিশ ইন্ডিয়া দুভাগে রয়েছে। ঠিক আছে, কোম্পানি রুল আর ক্রাউন রুল। তার মধ্যে আমি প্রথম পড়েছিলাম কি রেগুলেটিং অ্যাক্ট 1773, তারপরে পড়েছিলাম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1781, তারপরে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাক্ট 1784। ঠিক আছে, তারপরে অ্যাক্ট অফ 1786, তারপরে বলেছিলাম চার্টার্ড অ্যাক্ট 1793, তারপরে বলেছিলাম চার্টার্ড অ্যাক্ট 1813, তারপরে বলে চার্টার্ড অ্যাক্ট 1833। তারপরে এবার যে চার্টার্ড অ্যাক্ট আসবে সেটা আমরা কোম্পানি রুল পড়ছিলাম। ঠিক আছে, কোম্পানি রুল। ওকে, আর কোম্পানি রুল যেটা হয়েছে সেটা 1773 থেকে শুরু করে 1858 অব্দি। তো এবার যে নেক্সট রুল এর মধ্যে আসছে সেটা তোমার 8 নম্বর চার্টার্ড অ্যাক্ট, চার্টার্ড অ্যাক্ট 1853। দেখো ফার্স্ট এটা কি ছিল, এটা লাস্ট সিরিজ অফ চার্টার্ড অ্যাক্ট, মানে লাস্ট চার্টার্ড অ্যাক্ট। চার্টার্ড অ্যাক্ট এরপরে আর কোনো চার্টার অ্যাক্ট বানানো হয়নি। তারপর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বানানো হয়েছে, গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট বানানো হয়েছে, কিন্তু চার্টার্ড অ্যাক্ট আর আসেনি। ঠিক আছে, সেকেন্ড জিনিস, এই অ্যাক্ট দিয়ে বাই দিস অ্যাক্ট said that company rule in British India terminate at any time। বুঝলে, বুঝতে পারলে? ডিপেন্ড অন ট্রাস্ট, ডিপেন্ড অন, সিম্পল ভাষায় ডিপেন্ড অন ট্রাস্ট। ঠিক আছে, এটা একদম মানে ট্রাস্ট ওয়ার্ডটাই বুঝবে, ফার্স্ট টাইম এটা ইউজ করা হয়েছে এখানে। কি যতদিন অব্দি ট্রাস্ট থাকবে ততদিন অব্দি কোম্পানি রুল আর ইন্ডিয়াতে শাসন করতে পারবে, তারপরে আর কোম্পানি রুল শাসন করতে পারবে। মানে নট এক্সটেন্ডেড ফার্দার 20 ইয়ার, মানে সিম্পল ভাষায় বলতে পারো নট এক্সটেন্ডেড ফার্দার 20 ইয়ার। বুঝতে পারলে কি না? মানে নেক্সট 20 বছরের জন্য আরো এক্সটেন্ড করেনি। বুঝলে, এইবার ছেড়ে দিল কি ট্রাস্ট উপর, বিশ্বাসের উপর। যতদিন বিশ্বাস থাকবে ততদিনই কি হবে, কোম্পানি এখানে রুল করতে পারবে। ক্লিয়ার? এই মাথায় এই জিনিসটা রেখে নাও, তার ট্রাস্ট এই ওয়ার্ডটা তুমি দেখবে তখনই বুঝে যাবে এটা 1853 চার্টার্ড অ্যাক্ট হয়েছে। ঠিক আছে, সেটা অনেক ঘুরিয়ে উড়িয়ে লেখা থাকবে, তাতে কোনো যায় আসে না, তুমি শুধু এই ওয়ার্ডটাকে ট্রিক এটাই রয়েছে কি ট্রাস্ট খুঁজে বের করবে। ঠিক আছে, কোম্পানি ট্রাস্ট বেসিস, মানে গভর্নমেন্ট অফ ব্রিটেন গভর্নমেন্ট মানে ব্রিটিশ পার্লামেন্ট ট্রাস্ট বেসিস কোম্পানি রুলকে কখন এক্সটেনশন দেওয়া হয়েছে
1853-তে ট্রাস্ট বেস, মানে যতদিন ট্রাস্ট থাকবে ততদিন তুমি শাসন করবে, তারপরে নয়। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। ওকে। আচ্ছা, জেনারেলি জেনারেলি এটা জেনে রাখবে, গভর্নর জেনারেল কাউন্সিল কি হতো? আগে হতো গভর্নর জেনারেল এক্সিকিউটিভ কাউন্সিল। ঠিক আছে, এক্সিকিউটিভ কাউন্সিল। ঠিক আছে, ওকে। নাও নিউ কাউন্সিল ফর্ম মিনস নিউ, নাও এখানে লিখে দিচ্ছি, নাও another new council form। এটা ওল্ড ছিল, আগে থেকে চলছিল। ঠিক আছে, নন এজ ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল, লেজিসলেটিভ কাউন্সিল কাউন্সিল। আর এটাকে বলা হয় সেন্ট্রাল কাউন্সিল। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সেন্ট্রাল কাউন্সিল। ঠিক আছে, ওকে। সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল, কাউন্সিল। এর মধ্যে টোটাল 6 মেম্বার রাখা হবে। মেম্বার বডি, 4 মেম্বার, মেম্বার ফ্রম লোকাল প্রভিন্স। 4টে রয়েছে লোকাল প্রভিন্স থেকে দেওয়া হবে। ঠিক আছে, আর আগ্রা 1 নম্বর, মাদ্রাস মাদ্রাস, 2 নম্বর মানে 3 নম্বর বেঙ্গল, আর 4 নম্বর আগ্রা। দেখো 2-3টে জিনিস আমি বোঝার চেষ্টা করছি একটু আগে। এটা রাফ আমি করছি এদিকে। ঠিক আছে, এটা রাফ, এটা লিখবে না, জাস্ট বোঝার জন্য। আজকের সময় দেখবে তোমরা, আমাদের কি রয়েছে, পার্লামেন্ট। ঠিক আছে, পার্লামেন্টে যেটা রয়েছে, লোকসভা রয়েছে, রাজ্যসভা রয়েছে। রাজ্যসভার এমপি যেটা রয়েছে তাকে আমরা ইলেক্ট করি। ঠিক আছে, এটা ইনডাইরেক্টলি ইলেক্ট হয়, ইনডাইরেক্টলি। ঠিক আছে, ইনডাইরেক্টলি ইলেক্টেড থাকে, ইনডাইরেক্টলি ইলেক্টেড। ডাইরেক্টলি মানে এগুলোকে আমরা ডাইরেক্টলি ইলেক্টেড, মানে এগুলোকে আমরা মানুষ ইলেক্ট করি। এটা এমপি বাই এমএলএ। ঠিক আছে, এটা এমএলএ করে। আর এখানে ফ্র্যাঞ্চাইজ, অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ মানে কমন মানুষ, আমরা যে 18 বছর প্লাস রয়েছে, 18 প্লাস রয়েছে, একে লোকসভার এমপি কে আমরা কি করি, মানে ইলেক্ট করি। এবার ইলেক্ট হয়ে যাবার পর তারপরে কি হয়, তারপরে যখন গভর্নমেন্ট ফর্ম হয়,
গভর্নমেন্ট ফর্ম হয়, গভর্নমেন্ট মধ্যে প্রাইম মিনিস্টার হয় প্লাস মিনিস্টার, ঠিক আছে, মিনিস্টার, ওকে, মিনিস্টার। এটা সিলেক্ট কোথায় থেকে হয়? আইদার লোকসভা থেকে, আর না হলে লোকসভা রাজ্যসভা থেকে, দু জায়গা থেকে নেওয়া হয়। ঠিক আছে, এটাকে পুরো একসাথে, এটাকে কি গভর্নমেন্ট মানে প্রাইম মিনিস্টার আর মিনিস্টারকে একসাথে বলা হয় মিনিস্টার, ঠিক আছে, ওকে, মিনিস্টার। ঠিক আছে, এই কাউন্সিল অফ মিনিস্টার যেটা রয়েছে এটা এক্সিকিউটিভ রয়েছে। এটা কি রয়েছে? এটাকে বলা হয় এক্সিকিউটিভ। এটা লেখার দরকার নেই, জাস্ট বোঝো, পরে আবার পড়াবো। প্রাইম মিনিস্টার বা যত মন্ত্রী রয়েছে সেগুলোকে এক্সিকিউটিভ। তো এখানে যে ডাইরেক্টলি ইলেক্টেড এমপি রয়েছে, মানে যতগুলো এমপি রয়েছে, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ মেম্বার, ঠিক আছে। এবার বলো লেজিসলেটিভ মেম্বার, এই যে পার্লামেন্ট রয়েছে, পার্লামেন্ট মানে লেজিসলেচার, লেজিসলেচার, বুঝলে কিনা? পার্লামেন্ট মানে লেজিসলেচার, ঠিক আছে, জিনিস মাথায় রাখবে কি আর্টিকেলতে পার্লামেন্ট বলে নাম কোনো মেনশন নেই, ঠিক আছে। আর্টিকেলতে কি রয়েছে? সেটা রয়েছে 79 নাম্বার আর্টিকেল, আর ওখানে লেখা রয়েছে লেজিসলেচার। এবার লেজিসলেচার মানেইটা কি? লেজিসলেচার কারা রয়েছে? দুটো রয়েছে, একটা লোকসভা একটা রাজ্যসভা। 80 নম্বর 81 নম্বর আর্টিকেলতে রয়েছে লোকসভা। বুঝতে পারছো? তাহলে পরীক্ষাতে যদি তোমাদের আসে লেজিসলেচার মেনশন রয়েছে, তার মানে এটা তুমি বলবে কি লেজিসলেচার কত নাম্বার আর্টিকেলতে মেনশন রয়েছে। লেজিসলেচার মানেই লেজিসলেচারের আলাদা নাম রয়েছে, তাকে আমরা স্টেট লেজিসলেচার বলবো, বা ইন্ডিয়ান লেজিসলেচার যা বল। তো এই যে লেজিসলেচার, একে পার্লামেন্ট নাম দিয়ে দিল, আমরা ইন্ডিয়াতে দিয়ে দিলাম, এটা আমরা দিয়েছি নাম, ঠিক আছে, ইন্ডিয়ান পার্লামেন্ট। স্টেটে যে লেজিসলেচার হয় তাকে আমরা বিধানসভা, বিধান পরিষদ দিয়ে মানে বিধান আর প্রেসিডেন্ট মিলে পার্লামেন্ট হয়। তো এটা বুঝতে পারলেন? এই লেজিসলেচার মানে পার্লামেন্ট আর লেজিসলেচার মধ্যে কি রয়েছে? অ্যাকচুয়ালি লেজিসলেচার মানে হলো যেখানে ল তৈরি হয়। এখানে ল কিভাবে তৈরি হয়? লোকসভাতে বিল পাস করা হয়, তারপরে কি হয়, প্রেসিডেন্টের কাছে দেওয়া, প্রেসিডেন্ট সাইন করে দেয়, ঠিক আছে। প্রেসিডেন্ট যখন সাইন করে দেয় তখন ওটা গ্যাজেটে এসে যায়, আর আমরা দেখি কি ওটা একটা ল হয়ে গেছে, নিয়ম তৈরি হয়ে গেছে, ঠিক আছে, বুঝলে কি? সেরকম আমাদের রাজ্যতে বিধানসভা সে কোনো জিনিস পাস করলো, আর পাস করার পর তারপরে ওটা রাজ্যপালকে দিয়ে সাইন করিয়ে নেয়, আর রাজ্যপাল যখন সাইন করে দেয় তো ওটা নিয়ম হয়ে যায় রাজ্য নিয়ম, ঠিক আছে। সেন্ট্রাল নিয়ম আলাদা, রাজ্যের নিয়ম আলাদা। আর তোমরা আর আমরা সবাই জানি কনস্টিটিউশনে যে ল বানানো হয় সেটা, এটা সবই লেজিসলেচারের ব্যাপার। বললাম, তাহলে এক্সিকিউটিভ কি হয়? এক্সিকিউটিভ লেজিসলেচারে যে মেম্বার হয় তাদের ল বানালে, এই ল বানানোর পর তাকে তো ইমপ্লিমেন্ট করতে হবে, মানে হ্যাঁ, ইমপ্লিমেন্ট না করলে তো চলবে না। তাহলে কি করবে, এই কিছু জনকে মন্ত্রী বানিয়ে দেওয়া হয়, মিনিস্টার থাকে, হেড থাকে, আর কিছু না, ঠিক আছে। আর প্রাইম মিনিস্টার একা তো করতে পারে না, তাই জন্য তারা কি করে, কিছু কিছুটা মিনিস্টারকে অ্যাড করে নেয়। আসলে রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রপতি
মন্ত্রী তো বড় মানুষ, তারা তো কাজ করতে পারে, কারণ মানুষ তো তোমাকে জিতাই না, জিতিয়ে দেয় তোমাকে, যেটা এমএলএ আর এমপি। কথা বলো না, চুপচাপ বসে থাকো, তাই করবে। আমরা ভোট দিচ্ছি, মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, আমাকে চেয়ে, রাষ্ট্রপতিকে চেনে না। ঠিক আছে, তাই না? আমার কথা তোমাকে মেন কথা এরকম, বুঝলে কিনা? যেমন কি আমরা এমপি কে ভোট দিয়ে ইলেক্ট করি, তো এমপি কে আমরা বলি কি ভোট দিয়েছি, আর যদি না শুনবে কথা 5 বছর পর দেখিয়ে দেবো, একটা ভোট পাবে না, এরকম হুমকি দিতে শুরু করি। সেরকম রাষ্ট্রপতিকে এই মিনিস্টার গুলো, সরি মিনিস্টার বলছি, এমপি আর এমএলএ গুলো বলে দেখো ভোট তো আমি যা বলবো সেটা শোনো। তো মেন কথা রয়েছে প্রাইম মিনিস্টার আর কাউন্সিল অফ মিনিস্টার। এবার বলে প্রাইম মিনিস্টারও কেন, কাউন্সিল অফ মিনিস্টার কেন? সবাই তো এমপি ভোট দিয়েছে, সবার কথা কেন শুনবে না রাষ্ট্রপতি? শুনতে পারে, কিন্তু বেশি করে কার শুনে? প্রাইম মিনিস্টার আর মন্ত্রী। কেন? কারণ কি প্রাইম মিনিস্টার ওই দল থেকেই হবে যে দল মেজরিটি থাকবে লোকসভা। আর লোকসভাতে এমপি যারা রয়েছে তারা কে রয়েছে? ডাইরেক্ট ইলেক্ট হয়ে এসেছে মানুষের, মানে ডেমোক্রেটিক কান্ট্রি রয়েছে, সাধারণ মানুষের কথা তো শুনবো আমরা। সাধারণ মানুষ তাকে যখন ইলেক্ট করেছে, তো লোকসভাতে যার বেশি মেজরিটি তার দল থেকেই প্রাইম মিনিস্টার। সেই কারণে প্রাইম মিনিস্টারকে ইলেক্ট কে করে? ইলেক্ট করে ওই মেজরিটি দলের পার্টি, যে পার্টি হয় বা অ্যালায়েন্স হয়, তারা একটা নেতা বলে আমাদের নেতা এই হলো। মানে যেমন রাহুল গান্ধীকে অ্যাপয়েন্ট করা হয়েছে অপোজিশন থেকে, কি আমার নেতাই নিয়ে। আর এই দিক দিয়ে যে নেতা করা হয়েছে, সেটা নরেন্দ্র মোদীকে সিলেক্ট করা হয়েছে, কি আমার নেতা নরেন্দ্র মোদী হবে। তাহলে যেহেতু নেতা সিলেক্ট করা, তাই জন্য অপোজিশনে কোনো কথা বলবে গান্ধী, যেটা বলবে সেটা পুরো বিহারতে বলবে। সেরকম মোদী যা বলবে সেটা মানে যে রুলিং রয়েছে তার বিহারতে, মেজরিটি পার্টির বিহারতে বলবে, বুঝলে কিনা ব্যাপারটা? বা মেজরিটি অ্যালায়েন্সের বিহারতে বলবে। তো যখন মেজরিটি পার্টির কোনো কথা বলছে, দ্যাট মিনস পুরো লোকসভার যে মেজরিটি পোর্শন রয়েছে তার বলছে, বুঝলে কিনা? সে কারণে প্রাইম মিনিস্টারের কথা রাষ্ট্রপতি, বুঝলে? কারণ প্রাইম মিনিস্টার বলে আমি সেই লোক, আমি আমি নয়, আমি কেউ নেই, আমার লেগেসি রয়েছে কি লোকসভার মেজরিটি মেম্বার আমার সাপোর্ট কালেক্ট করেছে, আমি নেতা, আমার কথা তুমি সেটাও বলে কি এই মন্ত্রীকে সরিয়ে দাও, এই মন্ত্রীকে রাখো, একে অ্যাপয়েন্ট করো, সব প্রাইম মিনিস্টারই বলতে থাকে। ঠিক আছে, এই জন্য যেহেতু প্রাইম মিনিস্টার নেতা হয়, সেই জন্য কোনো সময় যদি প্রাইম মিনিস্টার রিজাইন করে না, তো পুরো গভর্নমেন্ট কোল্যাপস হয়, কি আবার শপথ নিতে হবে। বুঝতে পারলে কিনা? আর যদি প্রাইম মিনিস্টার ছাড়া যদি কোনো মন্ত্রী কোনো ডেথ হয় বা রিজাইন করে, তাতে কোনো যায় আসে। প্রাইম মিনিস্টার বলে ঠিক আছে রিজাইন করেছে, মেপি চলে এসেছে, কাটা দিয়ে। বুঝতে পারলে কিনা? এই গল্প রয়েছে। তার মানে আমাদের ডেমোক্রেটিক গভর্নমেন্টে প্রেসিডেন্টের কোনো খুব একটা বেশি গুরুত্ব নেই, গুরুত্ব কার রয়েছে? প্রাইম মিনিস্টার। মন্ত্রীর অতটা গুরুত্ব নেই, কারণ কি মন্ত্রী রিজাইন হলো কোনো ব্যাপার না, প্রাইম মিনিস্টারের কাছে ওটা ডিপার্টমেন্ট চলে যাবে অটোমেটিক। কিন্তু প্রাইম মিনিস্টার কোনো কারণে রিজাইন করে, তো পুরো মন্ত্রী অটোমেটিক্যালি রিজাইন, বুঝলে কিনা? পুরো গভর্নমেন্ট অটোমেটিক্যালি কোল্যাপস হয়ে যায়। তো আমি যেটা বলতে চাইছি, এই যে প্রাইম মিনিস্টার রয়েছে আর কাউন্সিল অফ মিনিস্টার, মানে যতগুলো মন্ত্রী রয়েছে সবাইকে একসাথে এক্সিকিউটিভ বলা হয়। এই একজন এক্সিকিউটিভের হেড অ্যাকচুয়ালি কে? অ্যাকচুয়ালি তো প্রেসিডেন্ট, বাট প্রেসিডেন্ট এক্সিকিউটিভ রাবার স্ট্যাম্প রয়েছে। ঠিক আছে, তাই এর জন্য বলা হয় প্রেসিডেন্টকে ডি জুরো এক্সিকিউটিভ, মানে নর্মালি এক্সিকিউটিভ নামের এক্সিকিউটিভ। প্রাইম মিনিস্টারকে বলা হয় ডি ফ্যাক্টো এক্সিকিউটিভ। তাহলে প্রাইম মিনিস্টার যে বন্ধুগুলো রয়েছে, মানে মন্ত্রীগুলো, তারাও এক্সিকিউটিভ। এবার একা তো তারাই কাজ করে না, আইএস অফিসারকে নিয়ে কাজ করে। তাহলে যত গ্যাজেটেড অফিসার রয়েছে যারা ফিল্ডে ইমপ্লিমেন্টের কাজ করছে, আইএস অফিসার করছে, তারাও এক্সিকিউটিভ, বুঝলে? তো মেন কথা রয়েছে সব থেকে বড় এক্সিকিউটিভ কে? তো সব থেকে বড় এক্সিকিউটিভ
অ্যাকচুয়ালি হলো প্রেসিডেন্ট, নাম হিসাবে। কার্য হিসাবে কে? প্রাইম মিনিস্টার। এমনি রিয়েল এক্সিকিউটিভ মানে মোটামুটি কারা কারা? তো প্রাইম মিনিস্টার, মন্ত্রী, বুঝলে? ওই জন্য রিয়েল এক্সিকিউটিভ বলা হয় প্রাইম মিনিস্টার। আর প্রাইম মিনিস্টার যে মন্ত্রী রয়েছে তাদের, ঠিক আছে। তো এইবার এখানে এটাই রয়েছে কি, এক্সিকিউটিভ কাউন্সিল তো আগেই ছিল, যেটা গভর্নর জেনারেল তার হেড ছিল, আর তার কাছে কিছুটা মেম্বার, যেমন 4টে মেম্বার ছিল, ঠিক আছে, তারা এক্সিকিউটিভ কাউন্সিল ছিল। কিন্তু পরে এবার এই যে নিয়ম বানানোর জন্য আর একটা কাউন্সিলকে ফর্ম করা হলো, আর ওটাতে 6টা মেম্বার দেওয়া হলো। এই 6টা মেম্বারের দায়িত্ব শুধু হলো কি, নিয়মগুলো বানাবে, কোনো ল বানাবে কিছু না। এবার দেখো তুমি, যেহেতু দুটো বডি হয়ে গেছে, একটা এটা আর এটা, 2 নম্বর এটা, তাহলে এটা অ্যাকচুয়ালি মিনি পার্লামেন্ট মতন, মিনি পার্লামেন্টের মতন হয়ে গেছে। আজকে যেমন ভাগ রয়েছে পার্লামেন্টে, দুটো চেম্বার, এখানেও দুটো চেম্বার হয়ে গেছে। তফা এটাই রয়েছে, এখানে দুটো চেম্বার আপার হাউস লোয়ার হাউস মতন রয়েছে, এখানে দুটো চেম্বার কেমন রয়েছে, একটা রয়েছে এক্সিকিউটিভ, একটা রয়েছে। সবাই বুঝতে পেরেছো? একবার বলো। এই লেজিসলেটিভ, এবার দেখো তখনকার কি ছিল, এখন রাজ্যসভার যে কোনো লোক যে কোনো জায়গা থেকে ইলেক্ট হয়ে চলে আসে, পার্টি ডিসাইড করে দেয় কি আমার ক্যান্ডিডেট এটা হবে, আর সেই ক্যান্ডিডেট কি করে ওই পার্টির রাজ্যতে যদি মেজরিটি থাকে, ভালো স্ট্রেংথ থাকে, তাহলে যতটা সিট অ্যালটেড হয় তারা যদি জিততে পারে, এমএলএ ভোট করলে তারা রাজ্যসভার মেম্বার হয়ে যায়। তো রাজ্যসভার মেম্বার জেনারেলি বলা হয় কাউন্সিল অফ স্টেট। কাউন্সিল অফ স্টেট মানে কি, স্টেটের যে মেম্বার রয়েছে রিপ্রেজেন্টেটিভ হবে, মানে ওই স্টেটের কথা রাখবে, ঠিক আছে। বুঝতে পারলে কিনা, কিসের প্রতিনিধিত্ব করবে, কোথায় এটা প্রতিনিধিত্ব কারা করবে, এটা তো ছিল না কনসেপ্ট। তো রাইসার নতুন একটা কথা হলো, এমন করলো কি মাদ্রাস, বোম্বে আর বেঙ্গল আর আগ্রা থেকে একটা রিপ্রেজেন্টেটিভ থাকবে। তো কোনটাতে? লেজিসলেটিভ কাউন্সিলের নিয়ম। ইন্ডিয়া না, এরা কেউ ইন্ডিয়া নয়। কারণ কি মাদ্রাস, বোম্বে, বেঙ্গল, আগ্রা যেখানে হোক, তো সেখানে রুলার তো ব্রিটিশ। তো সেই কারণে ওখানে লোকাল প্রভিন্স থেকে লোক তো নেওয়া হলো, বাট অল আর দ্য ব্রিটিশ। তাই জন্য এটা ভুল করো, লোকাল রুলার আর ইন্ডিয়ান রুলারকে কনফিউজ করে নিও না, বলে দিলাম আগে। বইতে লেখা নেই, কিন্তু কোশ্চেন আছে, কখন ইন্ডিয়ানকে অ্যালাউ করা হলো, ইনভলভ করা হলো, আর কখন লোকাল রুলারকে ইনভলভ করা হলো। সেই লোকাল রুলার মানে কি, মানে লোকাল প্রভিন্স কে অ্যালাউ করা হলো মেম্বারকে লেজিসলেটিভ কাউন্সিলে, দ্যাট মিনস এটা নয় কি ইন্ডিয়ানকে করা হলো। এটা মানে ইউরোপিয়ান যারা রয়েছে ওখানে চার্জে, ঠিক আছে। গভর্নর কোথায়? সবাই কি এটা পুরো বুঝতে পেরেছো, ক্লারিটি হয়েছে নাকি না? একবার বলো। হ্যালো, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। মানে ওই যেটা যেটা বলছেন লোকাল, তার সেটা অ্যাকচুয়ালি লোকাল নয়, ওরা ব্রিটিশরাই। ইয়েস, তারা ব্রিটিশ, বাট লোকাল প্রভিন্স মানে আলাদা স্টেট ফর্ম হবে, তার আগে কতটা ওগুলো তো কোনো কারণ নেই। বাট এগুলো যে জায়গা থেকে প্রভিন্স, তখন স্টেটকেই প্রভিন্স বলা হতো, তো এই প্রভিন্স গুলো যে রুলার হবে তাদেরকে ওখানে পার্টিসিপেট করার চান্স দিল, অপরচুনিটি দিল, আর কিছু নেই। সেন্ট্রাল প্লেস, সেন্ট্রাল লেজিসলেচারতে পার্টিসিপেট করার চান্স দিল, দ্যাট মিন জাস্ট লাইক দ্য রাজ্যসভা মেম্বার, নাথিং মোর দ্যান দ্যাট। বুঝলে কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার, ক্লিয়ার? এটা মুছবো। হুম। এই পার্টটা শুধু মুছলাম, কারণ এই পার্টটা, এখানে যতগুলো বললাম, মন্ত্রী, রাষ্ট্রপতি নিয়ে, প্রধানমন্ত্রী রিজাইন করলে সহমন্ত্রীকে রিজাইন করতে হবে, মন্ত্রী রিজাইন করলে প্রধানমন্ত্রীকে রিজাইন করতে হবে না, কাউকে রিজাইন করতে হবে, এই যত কিন্তু পরে পড়াবো, মুখে বলে রাখলাম যদি পরীক্ষাতে আসে তো হুম। তো এই দুটোকে একসাথে দুটো কাউন্সিলকে একসাথে মিনি পার্লামেন্ট বলা হয়। কি বলা হয়? মিনি পার্লামেন্ট। ওকে, তোমাকে জিজ্ঞেস করবে কি মিনি পার্লামেন্ট কবে গঠন করা হয়?
কোন অ্যাক্টতে প্রভিশন ছিল মিনি পার্লামেন্ট? ক্লিয়ার? সেকেন্ড জিনিস, একটা আরো মাথায় রাখবে, ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম ফাংশন অফ গভর্নর জেনারেল অফিস সেপারেটেড। মানে ফার্স্ট টাইম অফিস বলো বা কাউন্সিল বলো, ফার্স্ট টাইম সেপারেটেড করা হলো। মানেটা কি? লেজিসলেটিভ, লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ। ঠিক আছে, এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ কে সেপারেট করা হয়। আজকের সময় মাথায় রাখবে, who is a represent as a legislative as well as a executive, all are the minister. When the স্যার, law making process, হ্যাঁ বলো। মিনি পার্লামেন্ট কোনটাকে বলেন আরেকবার বলুন তো? এই ছোট কমকে মিনি পার্লামেন্ট বলা হয়, জাস্ট লাইক দ্য ব্রিটিশ পার্লামেন্টের মতন। ঠিক আছে, পুরো এটা ছিল প্রসিডিউর কেমন ছিল এটা মাথায় রাখবে। মানে অ্যাকর্ডিং টু ব্রিটিশ প্রসিডিউর, ব্রিটিশ পার্লামেন্ট প্রসিডিউর। ঠিক আছে, যেমন ব্রিটিশ পার্লামেন্টের প্রসিডিউর হতো পুরোপুরি ফাংশন ওই রকমই হলো, সেই কারণে এটাকে মিনি পার্লামেন্ট। অফিসের যে ফাংশন রয়েছে সেটাকে সেপারেট করা হলো, দ্যাট ইজ দ্য লেজিসলেটিভ এন্ড এক্সিকিউটিভ। এটাকে বলতে পারো ল মেকিং, ল মেকিং কাজ, আর এটা ল ইমপ্লিমেন্টেশন। ক্লিয়ার? কি সবাই বুঝতে পারলে কিনা বল? এর থেকে ডিটেল আর কিছু নেই। ঠিক আছে, হ্যালো, মাথায় রাখবে 6টা মেম্বার এখানেও ছিল, তো এখানেও যে 4টা ছিল তাকে 4 মেম্বার, 6 মেম্বার। মানে দুটোই 6 আর টোটাল 12 হয়ে গেল, 12টা হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেল কি? কোনো কোশ্চেন এটা বলবে। এবার দেখো, জেনারেলি পরীক্ষাতে আসে না, বাট তোমাকে বলে দিচ্ছি, নোটে থাকবে অবশ্যই। আজকের সময় যেমন পার্লামেন্ট কে চেয়ারম্যান হয় আর লোকসভাতে স্পিকার হয়, ঠিক আছে, তখনও এরকম করার জন্য কি করলো, তো বললো দেখো এই দুটো মেম্বার মিলিয়ে একটা ভাইস প্রেসিডেন্ট এলেক্ট করা হয়। এলেক্ট করা হবে না, সোজাসুজি নমিনেট করবে। কে নমিনেট করবে? গভর্নর হবে, দুটো হাউসকে কন্টিনিউস চালানো দায়িত্ব তাকে দেওয়া হবে, বুঝলে কি? বাট এগুলো পরীক্ষাতে আসে না, তাই জন্য। বাট ফ্যাক্ট কলেজের জন্য ঠিক আছে। ঠিক আছে, মুছে দেবো উপর থেকে, মুছবো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে 3-4টা ছোট ছোট ফ্যাক্ট সেটা মনে রাখো, এই অ্যাক্টের মধ্যে কি কি করা হয়েছিল।
সেপারেট এখান থেকে যে পরীক্ষাতে আছে সেটা মাথায় রাখবে, পরীক্ষাতে মাত্র দুটো জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিনি পার্লামেন্ট কনসেপ্ট কোন অ্যাক্টেতে ছিল? আর থার্ড নাম্বার কোয়েশ্চেন, ফার্স্ট টাইম লোকাল রুলারকে অ্যাপয়েন্ট প্লাস, এই তিনটা কোশ্চেন এখানে ইম্পর্টেন্ট হয়। ইম্পর্টেন্ট হচ্ছে এটা ফার্স্ট টাইম আইসিএস এক্সাম ইন্ডিয়ান ইন্ডিয়ান সিএস এক্সাম open for all means that is also for India, ঠিক আছে, ইন্ডিয়ান, ওকে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস মাথায় রাখ, ইন্ডিয়ান সিভিল ইম্পেরিয়াল সিভিল সিস্টেম যেটা রয়েছে সবার জন্য ওপেন করে দেওয়া হলো, সেটা হলো না সেই সেকেন্ড। আই এক্সাম কন্ডাক্টেড ইন ইউকে তেই কন্ডাক্ট করা হবে, ঠিক আছে। আইসিএস এক্সাম মাথায় রাখবে, এটা আলাদা করে নোট, ফার্স্ট টাইম held in India in 1920, ঠিক আছে, 1922 সালে, যদিও এটার উপরে পরে চর্চা করবো, লি কমিশনের রেকমেন্ডেশনের পর এটা হয়েছিল, ঠিক আছে। ফার্স্ট আইসিএস অফিসার এটাও যদি জানতে চাও 1863 সালে হয়েছিল, ফার্স্ট আইসিএস অফিসার মানে ইন্ডিয়ান ইন্ডিয়ান আইসিএস অফিসার সত্যেন্দ্রনাথ ট্যাগর, রবীন্দ্রনাথ ট্যাগরও বর্দা ছিল, ঠিক আছে। 1963 আইনি সিলেক্ট করেছিল, সিলেক্টেড বোম্বে কার্ডার, বোম্বে কার্ডার, বোম্বে কার্ডার, যদিও এখন বোম্বে কার্ডার নয়, এখন মহারাষ্ট্রে, ক্লিয়ার। নাম্বার অফ board of director board of director reduces from 24 to 80, বোর্ড অফ ডাইরেক্টর সংখ্যা 24 থেকে 18 করে দেবো, ঠিক আছে। এর আউট অফ 18 আউট অফ 18, আচ্ছা এটা এভাবে 6 member out of 18 nominated by British Crown, মানেটা কি বললাম? মানেটা বললাম 18 মধ্যে 12টা নমিনেটেড কে করে, গভর্নর জেনারেল, আর 6টা কে করে ব্রিটিশ ক্রাউন অ্যাপয়েন্টেড করে বোর্ড অফ ডাইরেক্টরের মধ্যে, ঠিক আছে। চলো
এটা ছিল মেন কথা। 1853 গল্পটা পুরো শেষ। ওকে, যদি এটা মাথায় রাখতে চাও কি 1853-তে এই সময় গভর্নর জেনারেল কে ছিল? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল? তো লর্ড ডলহৌসি। লর্ড ডলহৌসি। লর্ড ডলহৌসি, আর এর সময় অনেক কিছু ঘটনা হয়েছে সেটা তোমরা জানো। 1853-তে রেলওয়ে হয়েছে। রেল, এ পিডব্লিউডি ডিপার্টমেন্ট এর সময় খোলা হয়েছে। তাছাড়া পোস্টাল স্টাম্প এর সময় হয়েছে। তাছাড়া রিম্যারেজ, ম্যারেজ বিল, বিল নট অ্যাক্ট, মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উইডো রিম্যারেজ বিল ইন্ট্রোডিউস ওনার সময় হয়েছে। যদিও এসব এত শর্টে এই জন্যই লিখলাম, কারণ কি এটা ইতিহাসের পার্ট, এটা কনস্টিটিউশনের পার্ট না, বাট লিখে দিলাম, কাছাকাছি রয়েছে। এপ্রিল 16, আর রেলের ব্যাপারে 16 এপ্রিল তোমরা জানো বোম্বে টু থানা। এপ্রিল 16 এপ্রিল বোম্বে টু থানা 34 কিলোমিটার রুট ছিল। ব্ল্যাক কুইন বলে প্যাসেঞ্জার ট্রেন 4 কম্পার্টমেন্টে চালানো হয়েছে। ঠিক আছে, যাই হোক, চল, মোটামুটি আমরা এটা ক্লিয়ার করলাম। তারপরে কি হয়, তারপরে ঘটনাটা ঘটে যায়, তোমরা জানো, 1857 রিভোল্ট। ঠিক আছে, এই সময় লাস্টে লর্ড ক্যানিং থাকে। লর্ড ক্যানিং থাকে, ঠিক আছে, ইনি থাকে কে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ওকে, এই রিভোল্টে তোমরা জানো 1857 রিভোল্টে কি হয়, ব্রিটিশ ভিক্টরি হয়, ভিক্টোরি। আর এটাতে ইন্ডিয়াতে কি হয়, ইন্ডিয়ানের মধ্যে ন্যাশনালিজম, ন্যাশনালিজম। পরে এসব গল্প বুঝবে যখন ইতিহাস আসবে সব, বাট এইটুকু জানবে কি ইন্ডিয়া তো হেরে গেল, কিন্তু ইন্ডিয়ার মধ্যে একটা ন্যাশনালিটির একটা আইডেন্টিফিকেশন, সামনে একটা আইডেন্টিফিকেশন, ন্যাশনালিটি আইডেন্টিফিকেশন ক্রাইসিস সামনে এলো। সামনে মানে কি, দেশের জন্য লড়াই করার মতো ইউনাইটি, মানে ইউনিটি নেই, মানে কোনো স্পেসিফিক জিনিসে যেটা ইউনাইটেড হবে সেটা কেউ ছিল না, কোনো পয়েন্ট ছিল না। তারপর থেকে ন্যাশনালিজম শুরু হয়, ঠিক আছে, ইন্ডিয়া। সুরেন্দ্রনাথ ব্যানার্জিও বললো ইন্ডিয়া ইজ এ নেশন মেকিং অফ ন্যাশনালিজম, যাই হোক, ঠিক আছে, এইসব অনেক কিছু গল্প রয়েছে। তো 1857 রিভোল্ট দিয়ে তো গুরুত্ব পেলো কি আমাদের মধ্যে ন্যাশনালিজমের অভাব রয়েছে, ঠিক আছে, যাই হোক, চলো, ফাইনালি এই হেরে যাওয়ার পর তারপরে 1 নভেম্বর 1858 থেকে ক্রাউন রুল শুরু হয়ে যায় কোম্পানি। আমি এটা মুছবো, সবার লেখা যদি হয়ে যায় বলো, আমি মুছবো পুরোটা। হ্যালো, কি বলছো, মুছবো কি বলো তাড়াতাড়ি? হ্যাঁ স্যার, মুছে দিন। হুম। স্যার, স্যার, হুম, বলো, বলো বলো, শুনছি, বলো। বলছি একটু হেজি আরে বল, লাগছিল। লেখা হয় কিনা, হেজি লাগছে, সব সব হেজি আসছে। হেজি তো আসার কথা নয়, কারণ কি নেট ভালোই আছে, কোনো রেড সিগন্যাল দিচ্ছে না। না না, ঠিক আছে, বেশি আসছে খুবই না।
OT2 তাহলে একবার দেখো, কানেক্ট করো, রিকানেক্ট করো, কার না, রিকানেক্ট করো, দরকার দেখা পড়লে যাচ্ছে নিজের এখন ফোনকে একবার ফ্লাইট, হ্যাঁ, যদি কারো কোনো অসুবিধা হয় শোনো, মানে বেরিয়ে নিজের ফোনটাকে ফ্লাইট মোডে দিয়ে তারপরে আবার নর্মাল মোডে নিয়ে আসে, তাহলে কি হবে, কানেকশন স্ট্রেংথটা বেড়ে যায়, ঠিক আছে। আর তার দেখ, রিভোল্ট 8057 হয়ে যাওয়ার পর ব্রিটিশ একটা অ্যানাউন্সমেন্ট করে, অ্যানাউন্সমেন্টকে বলা হয় ভিক্টোরিয়া প্রোক্লেমেশন, ঠিক আছে। Okay. তো এবার ক্রাউন রুল শুরু হয়ে যাবে, ক্রাউন শুরু কবে থেকে, 1858, 47। ওকে, এখানে ফার্স্ট নাম আমার মাথায় রাখো, 1 নভেম্বর থেকে শুরু হয়, আর এটা 15 আগস্ট আছে, ঠিক আছে, এটা করো। তো এখানে সিরিজ অফ অ্যাক্ট এখানে তোমার আসবে, প্রথম অ্যাক্ট আসবে গভর্নমেন্ট ইন্ডিয়া, গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট অফ 1850, এটা ফার্স্ট মাথায় রাখ, ব্রিটিশ গভর্নমেন্ট ডাইরেক্ট ইন ইন্ডিয়া। ওকে, by announcement or by big India started with announcement of Victoria proclamation on 1st November 1858, read by Governor General, read by Lord Canning at Minto Park in Allahabad। और पढ़िए आगे, মানেটা বুঝ, ভিক্টোরিয়া প্রোক্লেমেশন, যাকে ভিক্টোরিয়া ফরমান বলা হয়, ঠিক আছে, সিপোই মিউটিনি বা 1857 যে রিভোল্ট হলো, যাকে বলা হয় ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। ঠিক আছে, এই রিভোল্টের কুইন যেটা ছিল, ব্রিটেনের কুইন, সেটা ভিক্টোরিয়া ছিল, উনি একটা অ্যানাউন্সমেন্ট করে, আর সেটার নাম রয়েছে, অ্যানাউন্সমেন্ট করে মানে একটা সাইন করে একটা কাগজ, সেই কাগজের নাম রয়েছে ভিক্টোরিয়া প্রোক্লেমেশন বা ভিক্টোরিয়া ফার্মান, যেটা 1 নভেম্বর 1858 লর্ড ক্যানিং মিন্টো পার্ক এলাহাবাদ রিড করে সবার সামনে। এর মধ্যে কিছু কিছু বেসিক পয়েন্ট ছিল, গভর্নর গভর্নর designated as Governor General of India
became viceroy of India. Yes, viceroy of India. তাহলে লাস্ট গভর্নর জেনারেল জেনারেল অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং লর্ড ক্যানিং became first viceroy of India. তাহলে তোমাকে জিজ্ঞেস করবে লাস্ট লাস্ট ভাইসরয় অফ লাস্ট আচ্ছা ফার্স্ট ভাইসরয় অফ গ্রেট ইন্ডিয়া ব্রিটিশ ইন্ডিয়া ওয়ার্ডটা ব্রিটিশ ইন্ডিয়া ঠিক আছে কারণ ইন্ডিয়া হলো অনেক কিছু ডিফারেন্স হয়ে যাবে ক্লিয়ার ঠিক আছে নেক্সট জিনিস লেখো অ্যাবলিশ double government that is COD Court of Director and BOC Board of Control. Create created a new post secretary secretary of state for India secretary of state for India ঠিক আছে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া ক্লিয়ার তো পিটস ইন্ডিয়া অ্যাক্টে যে সিওডি কোর্ট অফ ডাইরেক্টর বোর্ড অফ কন্ট্রোল দুটো ছিল যাকে আমরা ডাবল গভর্নমেন্ট বলতাম ওটাকে তুলে দেওয়া আর তুলে নতুন একটা পোস্ট হলো সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া ইনি কে ছিলেন তো ব্রিটিশ পার্লামেন্টের ক্যাবিনেট র্যাঙ্কের মিনিস্টার তো কি হতো ইনি যে হতো এটা ব্রিটিশ পার্লামেন্টের পার্লিয়ামেন্ট ক্যাবিনেট র্যাঙ্ক মিনিস্টার দেখো মিনিস্টার তিন রকম হয়। একটা ক্যাবিনেট মিনিস্টার হয় স্টেট মিনিস্টার হয় ঠিক আছে ইন্ডিপেন্ডেন্ট মিনিস্টার হয় ঠিক আছে ওকে দরকার পড়লে দরকারের জন্য বানিয়ে নেয় সেটা আলাদা বাট তিন রকম জেনারেলি মিনিস্টার ঠিক এর থেকে হাইয়ার র্যাঙ্কে যে টপ মোস্ট মিনিস্টার হয় বড় বড় ডিপার্টমেন্টে মেইন ডিপার্টমেন্টে সেটাকে বলা হয় ক্যাবিনেট মিনিস্টার তার আন্ডারে স্টেট মিনিস্টার ডিপেন্ডেন্ট মিনিস্টার থাকে ঠিক আছে ক্লিয়ার কি ক্যাবিনেট মিনিস্টারের মধ্যে এক দুজনকে নিয়ে করা আর্মি চিফ কে নিয়ে যারা কাছাকাছি লোক নিয়ে একটা কি করা কিচেন ক্যাবিনেট কিচেন তৈরি করা মানে তারাই মানে সব ডিসিশন যেমন কি এগুলো জিনিস কদিন আগে পার্লামেন্টে রাহুল তুলেছে ঠিক আছে চক্রবৃদ্ধি 6 জনের চক্রবৃদ্ধি ওটাইকে মোটামুটি ওই যে 6 জন ওরাই কিচেন ক্যাবিনেট বলা হয়, বুঝলি চলো যাই তা ক্রিয়েটেড এ নিউ পোস্ট সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া যদি সবার হয়ে গেছে লেখা তো বলবে ঠিক আছে হয়ে গেল
মাথায় রাখবে সামটাইম এটাকে বলা হয় গুড গভর্নমেন্ট, গুড গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে। এটাকে বলা হয় গুড গভর্নমেন্ট, মানে গুড গভর্নমেন্ট এই অ্যাক্ট। বাট এমন কোনো গুড গভর্নমেন্ট হয়নি, উল্টো ব্যাড গভর্নমেন্ট হয়েছে। আগে যা ছিল সব তাই রয়েছে, কোনো নতুন কিছু নেই, ঠিক আছে। সবই ব্রিটিশ এর মতন করেই চালা, ঠিক আছে। সেকেন্ড মাথায় রাখবে, এর মধ্যে এই যে ভিক্টোরিয়া ফারমান যেটা হয়েছে, সেটাই কে কারণ ডিক্লেয়ার করা হলো ইমপ্রেস, ভিক্টোরিয়াকে ডিক্লেয়ার করা হলো ইমপ্রেস অফ ইন্ডিয়া। মানে এত সুন্দর আপনি একটা অ্যাক্ট দিয়েছেন ইন্ডিয়ার জন্য, যে ইন্ডিয়ার জন্য গুড গভর্নেন্স হচ্ছে, এটাই নিয়ে তাকে আমি প্রশংসা করছি। দ্যাট মিনস আজকের সময় সেটা হয়। ধন্যবাদ প্রস্তাব বলে একটা সেশন হয় পার্লামেন্ট, রাষ্ট্রপতি ভাষণের পর, ঠিক আছে। সবাই রাষ্ট্রপতিকে ধন্যবাদ দেয়, থ্যাঙ্কস মোর। বুঝতে পেরেছো কিনা? তো সেই রকমই মানে ক্রাউন আর ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ গভর্নমেন্ট রুল ডাইরেক্টলি করতে শুরু করলো। তাই জন্য সবাই তাকে ডিক্লেয়ার করলো ইমপ্রেস অফ ইন্ডিয়া, ঠিক আছে। মানে যেটা আমরা এখন দেশি ভাষায় বলি, এটা ডিক্লেয়ার করা হলো। যাই হোক, পরীক্ষাতে আসে বলে ইমপ্রেস অফ ইন্ডিয়া কবে ডিক্লেয়ার করা হয়েছিল, কুইন ভিক্টোরিয়াকে। তো কুইন ভিক্টোরিয়াকে ডিক্লেয়ার করা হয়েছিল ইমপ্রেস অফ ইন্ডিয়া 1858 সালে। কত সালে? 1800? 58 সালে, ওই তো গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখ, আমরা পৌঁছে গেছি সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। মাথায় রাখবে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া ইজ মোর পাওয়ার ওকে।